নমস্কার, স্বাগত হেডলাইন্স ত্রিপুরার প্রেসক্রিপশন অনুষ্ঠানের আরো একটি পর্বে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাই এবং বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলোচনা হয়ে থাকে, আপনারা শুনে থাকেন। তো আজকে আমরা এরকম একটা বিষয় বেছে নিয়েছি, আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ লিভার। এই আজকাল লিভারের বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দিচ্ছে এবং এই সমস্যার সমাধানে আমাদের কি করণীয়, কিভাবে আমরা যদি জীবন যাপন করি, সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারি, গোটা বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে। আমাদের মধ্যে আমন্ত্রিত হয়ে এসেছেন ডক্টর দীপঙ্কর শঙ্কর মিত্র। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। ডাক্তারবাবু গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট রয়েছেন এবং জিআই এন্ড এইচপিভি সার্জন হিসেবে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন। বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালে রয়েছেন। সুনামের সঙ্গে তিনি কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছেন। তো আমরা ওনার কাছ থেকে শুনবো লিভারের সমস্যা হলে কি করণীয় বা আমরা কিভাবে সুস্থ স্বাভাবিক লিভার সহ জীবন যাপন করতে পারি বা লিভার গোটা বিষয়টা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো শুরুতেই ডাক্তারবাবু যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের দেহে যেহেতু লিভার নিয়ে আমরা বলছি, লিভারের সমস্যা কি এবং কেন, আমাদের দেহে লিভারের কি ভূমিকা রয়েছে সেটা একটু জানতে চাই। সর্বপ্রথম আপনাদেরকে নমস্কার জানাই। শুরুতেই লিভার সম্বন্ধে বলতে গেলে আমরা বাংলায় যেটাকে আমরা যকৃৎ হিসেবে জানি, ওটা ভেরি এসেনশিয়াল অর্গান আমি বলতে চাইছি। ওটা ছাড়া লাইফ ইজ নট পসিবল। তো ওটা রাইট আপার অ্যাবডোমেন, আমরা অ্যানাটমিক্যাল ভাষায় যেটা বলি রাইট আপার অ্যাবডোমেনে থাকে আমাদের চেস্ট ক্যাভিটির ভেতরে। তো দিস ইজ অ্যান এসেনশিয়াল অর্গান এন্ড ভগবান আমাদেরকে অ্যাবান্ডেন্টলি দিয়েছেন। যখন আমরা জন্মগ্রহণ করি তখন আমাদেরকে লিভার যে মাত্রায় দিয়ে থাকেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মাচ মোর হোয়াট উই নিড অ্যাকচুয়ালি। তো যতটুকু আমাদের লিভার থাকে তার 30 to 40% অনলি লাইফের জন্য দরকার, আমাদের পুরো 100% দিয়ে থাকেন। কিন্তু তা সত্ত্বেও যখন লিভার ডিজিজ হয় তখন আমাদের যখন 80-90% লিভার খারাপ হয়ে যায়, দেন অনলি তখনই আমরা বুঝতে পারি যে আমাদের লিভার খারাপ হয়ে গেছে। যেখানে আমাদের 40% যেটুকু আছে তার 40% থাকলেই আমাদের ইজ মোর দেন এনাফ। লিভার কি জন্য দরকার? বডি অনেক কাজ আমাদের লিভার থেকে হয়। ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে মেটাবলিজম। আমরা যা খাচ্ছি সেটা আমরা নিচ্ছি, যেটা খাচ্ছি সেটা হচ্ছে মোস্ট কমপ্লেক্স একটা সলিউশনে যাচ্ছে। সেটা আমাদের ইন্টেস্টাইনে গিয়ে ডিগ্রেড হয়ে তারপর সেটা লিভারে যায় থ্রু ব্লাড। সেখানে গিয়ে সেটাকে আমরা বডির ইউজের মতো করে আমরা তখন লিভার ওটাকে ভেঙে দেয়, সো দ্যাট আমরা নিউট্রিয়েন্টটাকে অ্যাবজর্ব করতে পারি বডিতে ফর মাই এনার্জি অ্যান্ড গুড মেটাবলিজম। দ্যাট ইজ দ্য মোস্ট important work actually liver can do for us. Another কাজ হচ্ছে ব্লাডের যে আরবিসি আছে সেটার একটা ডিস্ট্রাক্টর, একটা আফটার এ পিরিয়ড অফ টাইম অ্যাকচুয়ালি ওটা শেষ হয়ে যায়, লাইফ টাইম শেষ হয়ে যায়। দেখেন তাহলে সেটা লিভারে গিয়ে সেটা ডিস্ট্রাকশন হচ্ছে। ডিস্ট্রাকশন হওয়ার পর সেই যে লিভারের আরবিসি গুলো যে ডিস্ট্রাকশন হওয়ার পর যেগুলো আছে সেগুলো লিভার থেকে ডিটক্সিফাই হয়ে বেরোচ্ছে। অনেক আমরা খাচ্ছি যেগুলো বডিতে অনেক টক্সিন প্রোডাকশন হচ্ছে, সেইগুলো টক্সিন গুলো লিভার থেকে ডিটক্সিফাই হচ্ছে। অনেক শরীরে অনেক প্রোটিন দরকার হয় আমাদের ওয়েলবিং এর জন্য। অ্যালবুমিন আছে, ডিফারেন্ট প্রোটিনস আছে যেগুলো আমাদের ওয়েলবিং এর দরকার, সেগুলো লিভার প্রডিউস করছে। বাইল প্রডিউস হচ্ছে ফর আমাদের ফ্যাট ডাইজেশনের জন্য। So these are very much essential for our for a good life actually, liver and liver এর সব যত কাজকর্ম রয়েছে। আর আপনি বলছিলেন যে 40% মাত্র লিভার আমাদের প্রয়োজন হয় সুস্থভাবে বাঁচতে হলে। তো আমরা সমস্যাটা কখন টের পাই, কখন বুঝতে পারি যে আমাদের সমস্যা শুরু হয়ে গেছে বা আমাদের কি কি লক্ষণ দেখা দেয় লিভারের সমস্যা হলে? যখনই লিভার ডিজিজ হয় তখন অ্যাকচুয়ালি এটা শুরুতেই আমাদের প্রবলেম দেখা যায় না। আচ্ছা, আমরা অনেকেই কোরিলেট করতে পারবেন ফ্যাটি লিভার একটা
খুবই মানে ডিসকাসড ম্যাটার নাওএডেজ। ফ্যাটি লিভার হচ্ছে, আল্ট্রাসাউন্ডের রিপোর্ট চলে আসছে ফ্যাটি লিভার, গ্রেডিং আসছে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, কিন্তু শুরুতে অ্যাসিম্পটোমেটিক থাকে, কমপ্লিট পুরো ব্যাপারটাই অ্যাসিম্পটোমেটিক, কোনো প্রবলেমই নেই। কি হয়, পেশেন্টের একটুখানি মনে হচ্ছে ফ্যাটি হচ্ছে, ঘুম থেকে উঠে ইচ্ছা করছে না, এনার্জি লস হচ্ছে, সবসময় মনে হয় শুয়ে থাকি। দ্যাট ইজ অলসো ওয়ান টাইপ অফ সিমটম ফর লিভার ডিজিজ। সিভিয়ার লিভার ডিজিজ কখন আমরা সাসপেক্ট করব? যখন পেশেন্টের জন্ডিস আসছে, তার মানে মনে হচ্ছে যে লিভার সেল ডিস্ট্রাকশন শুরু হয়ে গেছে। তখন লিভার একটা এলএফটি করালাম, আমরা লিভার ফাংশন টেস্ট করালাম, তার মধ্যে এনজাইমস গুলো বেশি আসছে। সেই এনজাইমস গুলো যখন বেশি আসে, তার মানে লিভার সেল ডিস্ট্রাকশন শুরু হয়ে গেছে। যখন পেশেন্টের একটা হঠাৎ করে আমাদের কাছে এলো, অনেকে পেশেন্টই আসে নাওএডেজ যে ইনসিডেন্টালি হেপাটাইটিস বি পজিটিভ বা ইনসিডেন্টালি হেপাটাইটিস সি পজিটিভ, ওর কোনো সিমটমসই নেই, পেশেন্টের কোনো সিমটমসই নেই, এসছে যে আমার ব্লাড অন্য কোনো কারণে আমার ছোট একটা সিস্টের অপারেশন হবে, ওর জন্য আমার ভাইরাল মার্কার্স করিয়েছি, ওটার মধ্যে এইটা চলে এসছে। সো ইনিশিয়ালি আমাদের কোনো সিমটমই আসবে না, কিন্তু ইন এ লঙ্গার পিরিয়ড অফ টাইম যখন পেশেন্টটা হেপাটাইটিস বি অনেকেই আগে, এখন আমরা অ্যাকচুয়ালি আমাদের কাছে অনেক ধরনের ইনভেস্টিগেশন আছে, আমরা করতে পারছি, দ্যাটস ওয়াই এগুলো সামনে চলে আসছে। আগের দিনে এগুলো কিছুই ছিল না। তখন যখন সিমটমস আসতো, হেপাটাইটিস বি পজিটিভ নিয়ে লোকটা 10 বছর রয়ে গেছে, তারপর ওটা লিভার সিমটমস যখন শুরু হলো, জন্ডিস হলো, পেটের মধ্যে জল জমতে শুরু করলো, পেট ফোলা শুরু করলো, তখনই পেশেন্ট ডাক্তারের কাছে আসছে। তখন অলরেডি 80%, 70%, 80% পেশেন্টের লিভার ডিস্ট্রাকশন হয়ে গেছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কি করা উচিত? ডিপেন্ডস অন অ্যাকচুয়ালি, এখন আমি বলবো যারা এডুকেটেড রয়েছেন সবাই জানেন যে গুড লাইফস্টাইল মানেন না, তার মানেই নয় যে ভালো বাড়িতে থেকে ভালো লাইফস্টাইল মেনটেন করে, সেটা নয়। শরীরই স্বাস্থ্য। এখন যে ভদ্রলোক বা যে ভদ্রমহিলা সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠছেন, ভালো এক্সারসাইজ করছেন, ফাস্ট ফুডের থেকে বেশি বলবো আমি ফ্রুটস, স্যালাডস, প্লাস আপনার নর্মাল ডে টু ডে যা খাবার আছে সেগুলো খাচ্ছেন, সেগুলো অ্যাকচুয়ালি ফ্রুটস এন্ড স্যালাডস মাইক্রোনিউট্রিয়েন্টস এর জন্য ভেরি মাচ এসেনশিয়াল। আমি লিভার ডিজিজের জন্য বলছি না, কিন্তু যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে সিডেন্টারি লাইফস্টাইল আপনাকে অ্যাভয়েড করতে হবে। আজকালকার দিনে যত অ্যাকচুয়ালি মানুষ বহির্দৃষ্টি হচ্ছে, লোকেদের কাছে টেকনোলজি আসছে, লোকেদের কাছে পয়সা আসছে, দে আর অ্যাকচুয়ালি মোর প্রোন ফর কি বলবো গুড লাইফস্টাইল। কিন্তু সেটাও ভাবতে হবে যে আপনাকে সিডেন্টারি লাইফস্টাইল অ্যাভয়েড করতে হবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইজ সিডেন্টারি লাইফস্টাইল। ফ্যাটি লিভারের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কজ ইজ সিডেন্টারি লাইফস্টাইল। সেকেন্ড ইজ ফাস্ট ফুড, থার্ড ইজ বেভারেজেস, অ্যালকোহল আছে, এই আছে। তো দিজ আর অল একটার পর একটা চলে আসে, যে দিজ আর অল দি অ্যাবিউজেস অ্যাকচুয়ালি ডু নাওএডেজ। আগের দিনে এত কিছু ছিল না। আমরা যখন লাইফস্টাইল বলতাম তখন সকাল উঠে আমরা খেলতাম, আজকাল দিনে কটা ছেলে মেয়ে খেলাধুলা করে। এখন ওবেসিটি নিয়ে প্রচুর ছেলে মেয়ে আসছে, আগের দিনে এত ছিল না। লাস্ট 15 years 20 years আগেও এত ছেলে মেয়ে ওবেসিটি নিয়ে আসতো না, এত ডায়াবেটিস ছিল না তখন। নাও ইন্ডিয়া ইজ দ্য ক্যাপিটাল অফ ডায়াবেটিস পুরো ওয়ার্ল্ডের মধ্যে। সো দিজ আর অল অ্যাকচুয়ালি প্রি-এক্সিস্টিং ফ্যাক্টরস ফর এ ফ্যাটি লিভার। এখানে ফ্যাটি লিভারটা কি একটু জানতে চাইবো একটু বিস্তারিত। ফ্যাটি লিভার হচ্ছে, আমি সেটাই বলবো যে সিডেন্টারি লাইফস্টাইলের জন্য অবভিয়াসলি হোয়াট এভার অ্যাকচুয়ালি উই আর ইটিং, আমরা নর্মাল ডে টু ডে লাইফের জন্য 2400 কিলো ক্যালোরিজ দরকার সারাদিনে, আমরা খাচ্ছি 5000 কিলো ক্যালোরিজ, এক্সেস অনেকটাই। তো যেটা রয়ে গেছে, যেটা 2400 আমরা খরচা করছি ফর এ লাইফস্টাইল, যে আর অ্যানাদার 3000 যে বাড়িতে বডিতে রয়ে গেছে, সেটা কোথায় যাচ্ছে? সেটা লিভারিকে জমা হচ্ছে। সেই যে লিভারিকে জমা হচ্ছে, দ্যাট অ্যাকচুয়ালি ট্রান্সফর্মস ইনটু ফ্যাট। সেই ফ্যাট যখন জমা হতে 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 আলটিমেটলি ফ্যাটি লিভার হচ্ছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 হচ্ছে। নেক্সট স্টেজ ইজ স্টেটোহেপাটাইটিস। স্টেটোহেপাটাইটিস মানে হচ্ছে যে আপনার লিভার সেল ইনফ্লামেশন হচ্ছে। আচ্ছা।
for excessive deposition of fat. যখন ইনফ্লামেশন হচ্ছে, that actually heals by fibrosis. যখন ফাইব্রোসিস হচ্ছে, that is a grade of grade 3 liver fibrosis, that is just prerequisite of cirrhosis. ফাইব্রোসিসও গ্রেডিং আছে, কিন্তু সেটাই হচ্ছে যে আমরা মেডিকেল টার্মে যেটা বলি, গ্রেড 1 গ্রেড 2 যখন হয়ে গেল, গ্রেড 3 থেকে আমরা এখন ফাইব্রোসিস মেজার করি, কতটুকু ফাইব্রোসিস হলো। তখন থেকেও এটা রিভার্স করা যায় if you start doing your whatever actually you prescribe, avoid sedentary lifestyle, avoid your bad habits, then সে তখন থেকেও সেটা ফিরে আসা যায়। কিন্তু once it crosses to stage 4, F4, that is fibrosis 4, that is cirrhotic stage. তার মানে একটা জীবন শৈলীটাও অনেকটা নির্ভর করছে একদম সুস্থ লিভারের জন্য। তো এক্ষেত্রে কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করা যায় যদি একটু পরামর্শ দেন। এই শুরুতেই আমি বলবো যে টেকনোলজি যা আসছে এখন, সেটা হচ্ছে যে আপনাকে ইমিডিয়েট তো কোনো প্রবলেম দেবে না। অবভিয়াসলি লিভার আপনার সবচেয়ে বড় সমস্যা, যদি কোনো লক্ষণ দেখা দেয় তাহলে হয়তো আগে থেকে যেতে পারে বা কোনো একটা কিছু, আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, যখন অ্যাকচুয়ালি আপনার আপনি শুরুতেই আপনি কোথাও জয়েন করতে চাইছেন বা ইয়ে করতে চাইছেন, আপনার এলএফটি একটু ডিরেঞ্জ হলো বা আপনার একটুখানি ফ্যাটিক হলো, আপনি অনেকেই আজকাল, অনেক কর্পোরেটেই আজকাল ইয়ে করে, কি বলে, ইয়ারলি চেক আপ হয়, ওটার মধ্যে একটু এলএফটি গড়বড় হলো। তো সেটার থেকেই আপনাকে ওয়ার্নিং, দিস ইজ ওয়ান টাইপ অফ ওয়ার্নিং সিগন্যাল যে আপনার ইউ আর স্টার্টিং হ্যাভিং ফ্যাটি লিভার প্রবলেমস, বা আপনার একটা আল্ট্রাসাউন্ড করলেন অন্য কোনো কারণে, ওটার মধ্যে মাইল্ড গ্রেড 1 ফ্যাটি লিভার এলো। তো সেটার থেকে আপনার বুঝে যাওয়া উচিত যে দিস মানে দ্য স্টার্টিং অফ লিভার ডিজিজ। তো সেটার থেকেই বলবো যে আপনি অ্যাভয়েড করুন সেডেন্টারি লাইফস্টাইল, ইউ স্টার্ট এক্সারসাইজিং, মেডিসিনের দরকারই নেই তখন। আচ্ছা, স্টার্ট এক্সারসাইজিং, টেক প্লেন্টি অফ ফ্লুইডস, স্টার্ট টেকিং মোর অফ কি বলে salads, green leafy vegetables. These are actually full of macronutrients. Start taking, reduce your carbohydrate intake. Carbohydrate actually is also a prerequisite for weight gain. তো আমি বলবো, সেটাই বলবো যে আপনি, আমরা সবাই এখানে বাঙালিরা সবাই 3 বেলা আমরা ভাত সর্বস্ব, হ্যাঁ। তো সেটার থেকে আমি বলবো যে আপনার যখন এই প্রবলেমস গুলো আসে, ইউ আর প্রোন ফর গেইনিং ওয়েট, তো রিডিউস ইউর কার্বোহাইড্রেট ইনটেক। আমি বলবো না যে আপনি বন্ধ করে দিন, কিন্তু আমি বলবো যে রিডিউস করুন। টেক স্মল ফ্রিকুয়েন্ট মিলস, মোর অফ প্রোটিন ডায়েট, আচ্ছা, মোর অফ লিফি ভেজিটেবলস। আপনি এক টুকরো মাছ খান, দ্যাট ইজ এনাফ, ডোন্ট টেক রাইস অ্যালং উইথ ইট। বা আপনি এক ওয়ান বোল অফ কি বলে অঙ্কুরিত মুগ খান বা একটুখানি ডাল খেয়ে নিন। বাট রিকারেন্ট, স্মল ফ্রিকুয়েন্ট মিলস অ্যাকচুয়ালি মাচ মোর হেল্পফুল দেন ওয়ান বিগ মিল। আচ্ছা, কতবার হওয়া উচিত দিনে? যাদের আমরা বলি যে আছেন, যে প্রবলেমস রয়েছে, তারা আমরা বলি অ্যাটলিস্ট 3 to 5 আপনি স্মল মিলস নিন, ডিপেন্ডিং অন প্রবলেমস ইউ হ্যাভ। যাদের কোনো সমস্যা নেই, যারা সমস্যাটা যাতে না আসে, প্রিভেনশনের জন্য তো বললাম, আপনি অ্যাভয়েড করুন হাই এনার্জি, যেগুলো আপনার হাই ক্যালোরি ডায়েট রয়েছে সেগুলো, কার্বোহাইড্রেট অ্যাভয়েড করুন, সেডেন্টারি লাইফস্টাইল অ্যাভয়েড করুন, অ্যালকোহল অ্যাভয়েড করুন, চকলেট অ্যাভয়েড করুন। once in a week that is allowed, but every day if you take, then it is a problem. এখানে একটা বিষয় আমরা আজকাল যে জিনিসটা দেখতে পাই, যদিও তার সাথে কতটুকু রিলেটেড আমি কনফিউশন আছি। আমরা দেখতে পাই যে আপনি বলছিলেন স্যালাড বা ভেজিটেবলের কথা বলছিলেন, সেও যখন এগুলি উৎপাদন করা হয়, হিউজ পরিমাণে পেস্টিসাইডস এগুলি সেখানে ব্যবহার করা হয়। এক্ষেত্রে সতর্কতা কি অবলম্বন করা উচিত একটা লিভারটাকে বা আমাদের শরীরের সুস্থতার জন্য? সেটাই আমি বলবো যে এখানে যতটুকু সময়, ইউ ক্যানট হেল্প ইট আউট, হোয়াট এভার অ্যাকচুয়ালি ইউ আর গেটিং সেটাই আপনি ইউজ করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে আপনি পেস্টিসাইড যেগুলো থাকে সেগুলো অনেকটাই আপনার উপরে থাকে, উপরে বলতে সবজির উপরে থাকে। তো ভালো করে হাইজিন মেনটেন করে আপনি সেগুলো নেওয়ার চেষ্টা করুন। দ্যাট ইজ দ্য অনলি থিং আই ক্যান অ্যাডভাইস।
একটু সতর্ক হয়ে থাকতে হবে আর কি। ডাক্তার, পরবর্তী যে বিষয়টা জানাই যে আজকাল আমরা দেখতে পাচ্ছি যে হেপাটাইটিস বি, সি তার একটা মারাত্মক প্রকোপ আমরা দেখতে পাচ্ছি, বা আপনি একটু আগে উচ্চারণ করেছেন, তার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, বা লিভারের সাথে তার কি সংযোগ বা সম্পর্ক রয়েছে? হেপাটাইটিস বি এন্ড সি দুটোই ভাইরাল অ্যাকচুয়ালি ডিজিজ। ওটা অ্যাকচুয়ালি স্টার্ট হয় ফ্রম বডি কন্ট্যাক্ট মানে ফ্লুইড কন্ট্যাক্ট হতে হবে। আচ্ছা। সো আইদার আইভি ড্রাগ ইউজার যারা রয়েছে তারা নিডল শেয়ার করছে, ওদের কাছ থেকে একজনের থেকে একজন, ইফ ওয়ান পার্সন ইজ পজিটিভ ফর হেপাটাইটিস বি অর সি, ওই নিডল যদি কেউ নন ইনফেক্টেড বা আনইনফেক্টেড যে যদি ইউজ করে থাকে, then he also will get. কারণ যে নিডলের থেকে যদি মাইক্রো কিছু আরবিসি বা সিরামও যদি ওখান থেকে এখানে শিফট হয়ে যায়, দেন অ্যাকচুয়ালি যে ভাইরাল রেপ্লিকেশন শুরু হয়ে যায় অন দ্য নন এফেক্টেড বডি। প্লাস বা আনপ্রোটেক্টেড সেক্স রয়েছে, তা বা আপনার অনেক সময় বডি ফ্লুইডস এর সঙ্গে যদি কানেক্ট হয়, আপনার হাত কাটা আছে, ওখানে আরেকজনের ঘাম লেগে গেল বা থুতু লেগে গেল, দ্যাট অলসো can transmit. Mother to child, horizontal যেটা রয়েছে, that is also can happen. তো সেই সবগুলোর মধ্যেই আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। If the mother is positive, there is always a possibility যে চাইল্ডেরও হেপাটাইটিস বি বা সি হতে পারে। তখন আমরা মাদারকে আমরা আগের থেকেই ওষুধ শুরু করি। হেপাটাইটিস বি এন্ড হেপাটাইটিস সি বোথ হ্যাভ ভেরি গুড ট্রিটমেন্ট নাওয়াডেজ, দুটোরই। তখন আমাদের যাতে যে সঙ্গে রয়েছে বা যা মানে মাদার টু চাইল্ড যাতে না হয়, মাদারকে আমরা আগের থেকে স্যানিটাইজ করার চেষ্টা করি। তারপর যখন জন্ম হয়, উইথ প্রিকশন, আমাদের গাইনোকোলজিস্টকে আমরা বা অবস্টেট্রিশিয়ানকে আমরা বলে দিই যে এই প্রিকশন নিতে হবে। তারপর বাচ্চা যখন হলো, দেন উই গিভ দেম এডুকুয়েট প্রোটেকশন। আমাদের ভ্যাকসিনেশন রয়েছে, আমাদের অ্যান্টিজেন, আমাদের আইভিআইজি আমরা ডোজ দিই টু দ্য চাইল্ড, সো দ্যাট হি শুড নট হ্যাভ দ্য হেপাটাইটিস বি ইনফেকশন। যদি হেপাটাইটিস সিরও সেরকম কিছু প্রবলেম হয়, তো আমাদের সে ধরনেরই বাচ্চাদেরকে বা আমাদের হরিজন্টাল যদি আমাদের ট্রান্সমিশন হয়, তো ওদেরকে প্রপার ট্রিটমেন্ট রয়েছে টু ইরাডিকেট দ্য ভাইরাস রেপ্লিকেশন ফ্রম দ্য ব্লাড। কথা হচ্ছে যে হাউ দ্য লিভার ইজ এফেক্টেড। লিভার এফেক্টেড হচ্ছে কারণ ওয়ান্স ইট ইজ ইনফেক্টেড ইন দ্য ব্লাড, দ্যাট অ্যাকচুয়ালি ব্লাড গোজ টু দ্য লিভার। তো লিভার সেলের মধ্যেও ইনফেকশন হয়, দ্যাট অ্যাকচুয়ালি আস্তে আস্তে করে ওদের ক্রনিক ইনফ্লামেশন শুরু হয়। ক্রনিক ইনফ্লামেশন আলটিমেটলি লিডস টু সিরোসিস অফ লিভার। তো দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি পেশেন্ট নিডস এ ট্রিটমেন্ট ওয়ান্স ইট ইজ এফেক্টেড। ক্রনিক লিভার ডিজিজ যদি হয়ে যায় ডিউ টু হেপাটাইটিস বি or হেপাটাইটিস সি, after 6 months actually we tell it a chronic hepatitis. Before 6 months it is acute hepatitis. Acute hepatitis এর symptoms হতে পারে, না হতে পারে। Hepatitis B যদি পজিটিভ থাকে in the blood test, then you depending on the situation, blood reports, we give them medicines. Hepatitis C ও same. তো once যদি মানে after 6 months যদি chronic hepatitis থাকে, পেশেন্টের ট্রিটমেন্ট হয়। দেন যদি ট্রিটমেন্ট না নেয় পেশেন্ট বা ডিফল্টার হয়ে যায় বা রেসপন্স যদি না করে, ইন 15 years টাইম দ্য পেশেন্ট গোজ টু সিরোসিস। 15 বছরের মধ্যে পেশেন্ট সিরোসিস হয়ে যায়। তার উপর যদি আরো অন্য কিছু প্রবলেমস থাকে, পেশেন্ট ইজ এ আইভি ড্রাগ ইউজার অর পেশেন্ট ইজ অ্যালকোহলিক, তখন এটা আগে হয়ে যায়। 15 years তখন থাকে না, তার আগেই, কারণ মাল্টিপল ফ্যাক্টরস তখন থাকে টু লিভার সেল ড্যামেজ। হেপাটাইটিস বিও থাকে, হেপাটাইটিস বোথ অফ দেম আর অ্যাকচুয়ালি হেপাটোটক্সিক। তারপর সাথে আপনি অ্যালকোহল এড করছেন অবভিয়াসলি, তো সেল ডেথ তাড়াতাড়ি শুরু হয়ে যায় আর কি। তো অ্যালকোহলিক লিভার ডিজিজটা কি, সেটা অ্যালকোহল অ্যাজ সাচ অর অ্যালকোহলের যে মেটাবোলাইটস রয়েছে, দেজ আর অ্যাসিডালডিহাইড যেটা আমি বলি, দ্যাট অ্যাকচুয়ালি ইজ ভেরি মাচ হেপাটোটক্সিক। আচ্ছা। তো আমরা যখন অ্যালকোহল নিচ্ছি তখন কি হয়, আমরা যখন খাবার খাই তখন ইউজুয়ালি ইট ডিগ্রেডস, কমপ্লেক্স থাকে, কার্বোহাইড্রেটটা কমপ্লেক্স থাকে, কমপ্লেক্সটা আস্তে 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 করে
ভেঙে গিয়ে তারপর ইন্টেস্টাইনে গিয়ে তারপর ওটার থেকে আমরা এনার্জি পাই। ওটা অ্যাবজর্পশন হয়, লিভারে যায়, এনার্জি মেটাবলিজম হয়, এনার্জি। অ্যালকোহলটা ফ্রম স্টোমাক ইট গেটস অ্যাবজর্বড। অ্যালকোহল ইজ ইটসেলফ ইজ অ্যাবজর্বেবল থিং। তো স্টোমাক থেকে যখন অ্যাবজর্ব হয় ইমিডিয়েট লিভারের মধ্যে পৌঁছায়। তো ইমিডিয়েট পৌঁছালে পরে দ্যাট অ্যাকচুয়ালি যখন হিউজ আপনি বিঞ্জ ড্রিঙ্কিং করছেন তো লিভারের উপর এক্সট্রা প্রেশার পড়ে। ডিপেন্ডিং অন দ্য পেশেন্ট লিভার স্ট্যাটাস, পেশেন্টের সেই অ্যালকোহলিক লিভার ডিজিজ বা স্টেটোহেপাটাইটিস শুরু হয়। স্টেটোহেপাটাইটিস থেকে আলটিমেটলি যখন লং স্ট্যান্ডিং প্রত্যেকদিন আপনি ড্রিঙ্ক করছেন, তারপর আস্তে আস্তে স্টেটোহেপাটাইটিস চেঞ্জেস টু সিরোসিস অফ লিভার, যেটা বললাম ফাইব্রোসিস থেকে তারপর আস্তে আস্তে শুরু হয় সিরোসিস অফ লিভার। আমরা দেখতে পাই যে সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তাদেরকে দেওয়া হয়, তো এখানে কি মানে লিমিটেড কোনো কিছু পারমিশন রয়েছে বা তা আমাদের দেহের জন্য ক্ষতিকর না, এরকম কি কোনো কিছু রয়েছে নাকি? ইউজুয়ালি আমাদের যে অ্যালাউড মাত্রা যেটা থাকে ফর দ্য বডি, আমরা বলি যে 140 ml এর 40 আউন্স বলি আমরা, 40 আউন্সের 2 প্যাকস, মানে 40 আউন্সের 2টো প্যাক আমরা ইজ অ্যালাউড পার ডে। 40 আউন্স মানে হচ্ছে অ্যারাউন্ড সে 30 ml, আউন্স কিন্তু ml নয়, আবার ওটাও আবার কমে যায়। 30 ml বা 25 ml করে 2 প্যাক মানে হচ্ছে অ্যারাউন্ড 50 ml এর আপনি আপনার প্যাক মানে একটা অ্যামাউন্ট নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, দ্যাট ইজ অ্যাকচুয়ালি অ্যালাউড ফর, মানে লিভার এটা কোনো মাইন্ড কিছু করবে না। তার উপর যদি কিছু হয়, এখন কে কতজন লোক 30 ml এর বা 60 ml এর একটা প্যাক নিয়ে কে বসে থাকছে, তো যার অ্যাকচুয়ালি অবভিয়াসলি ওভার এন্ড অ্যাবাভ যাচ্ছে, দ্যাট অ্যাকচুয়ালি লিভারের উপর প্রভাব ফেলছে। তো ফার্স্ট আপনার এই লিভার এনজাইমস গুলো ডিএরেঞ্জ হতে শুরু করবে, তারপর সেটা যদি আপনি বন্ধ না করেন, এভরিডে বা এভরি সেকেন্ড ডে বা এভরি থার্ড ডে আপনি কন্টিনিউ করছেন অ্যালকোহলের দ্যাট মাচ অফ বিঞ্জ ড্রিঙ্কিং, 3-4 প্যাকস 250 ml পার ডে নিচ্ছেন, দ্যাট অ্যাকচুয়ালি স্টার্টস স্টেটোহেপাটাইটিস। মেল থেকে ফিমেলদের বেশি এফেক্ট হয়। সেটা কেন? মেলদেরও যেটা 40 ml, ওদের ওটা 30 ml, 30 আউন্স ইজ অ্যালাউড। আচ্ছা, তো দেয়ার লিভার ইজ মাচ মোর কি বলবো সেন্সিটিভ টু অ্যালকোহল। তো অবভিয়াসলি মানে আমাদের দেশে খুব একটা মানে ফিমেলদের মধ্যে অ্যালকোহল ইজ নট ভেরি র্যাম্পেন্ট, দ্যাটস ওয়াই আমরা খুব একটা বেশি পাই না সিরোটিক পেশেন্ট ইন ফিমেলস। ফিমেল যত সিরোসিস পেশেন্ট আছে দে আর অল পোস্ট সেকেন্ডারি টু ডায়াবেটিস, সেকেন্ডারি টু ন্যাশ, দ্যাট ইজ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থেকে যেটা হয় আর কি। সেটার থেকে অ্যাকচুয়ালি ইজ মাচ মোর কমন ইন ফিমেলস। ডায়াবেটিস, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যাদের ওবেসিটি থাকে, ওবেসিটি রিলেটেড লিভার ডিজিজ ইজ মাচ মোর দেন অ্যালকোহলিক লিভার ডিজিজ ইন ফিমেলস। কিন্তু মেলদের মধ্যে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি অ্যান্ড অ্যালকোহলিক লিভার ডিজিজ মাচ মোর কমন। আপনি বলছিলেন সিরোসিসের কথা, সিরোসিসটা কি, কখন আমরা সিরোসিস বলবো? সিরোসিস হলেই কি মৃত্যু নাকি কোথাও কোনো কিছু সম্ভাবনা রয়েছে? সিরোসিস হচ্ছে এন্ড স্টেজ লিভার ডিজিজ আমরা বলি, যখন 70 to 80% লিভার সেল ড্যামেজ হয়ে যাচ্ছে তখন আমাদের ক্রনিক লিভার ডিজিজ শুরু হয়। ক্রনিক লিভার ডিজিজ মানে হচ্ছে যে আপনার লিভারের 70 to 80% লিভার খারাপ হয়ে গেছে, ফাইব্রোসিস হয়ে গেছে, অনলি 30% বা 20% আপনার কাজ করছে। তো তার মধ্যে দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে কম্পেনসেটেড লিভার ডিজিজ, একটা হচ্ছে ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ। কম্পেনসেটেড লিভার ডিজিজ হচ্ছে আপনার কোনো প্রবলেম নেই, কোনো সিমটমস আসছে না, কমপ্লিকেশনস আসছে না। সিরোসিস হওয়ার পরও এরকম হয়ে থাকে? সিরোসিস হওয়ার পরও আপনার কাছে কোনো সিমটমস হবে না, মাইল্ড হচ্ছে আপনার মাইল্ড এনার্জি, আপনি ফ্যাটিগেবিলিটি আসছে, মাইল্ড আপনার এলএফটি একটু ডিরেঞ্জ হচ্ছে। যখনই সেই প্রবলেমস গুলো অত্যধিক মাত্রায় শুরু হবে, যেমন জন্ডিস, হাই জন্ডিস শুরু হয়ে গেছে, কোয়াগুলোপ্যাথি শুরু, যখন এই ব্লাড, আমাদের লিভারের মেইন কাজ হচ্ছে আমাদের কি বলে ব্লাড কোয়াগুলেশনের জন্য প্রোটিনস তৈরি হয় বডিতে লিভারে। যখন লিভারের প্রবলেম শুরু হয়ে যায় তখন এই প্রোটিন মানে সিনথেসিস বন্ধ হয়ে যায় তখন লিভারে, তখন কি হয় কোয়াগুলোপ্যাথি হয়ে যায়, আমাদের ব্লাডের ফ্লুইডিটি বেড়ে যায়, কারণ ক্লটিং ফ্যাক্টরস গুলো বডিতে লিভার থেকে তৈরি হচ্ছে না,
তখন কি হয়, আমাদের একটুখানি কাটলে পরে যত 5 ml খুন ব্লাড বেরোতো, সেটা গিয়ে 15, 20, 30 ml বেড়ে যায়। ব্লিডিং কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, আপনি মানে আটকাতে পারছেন না। তো সেটা একটা কারণ, সেটা একটা মানে সিমটমস বলতে পারেন। পেটে জল জমে যাচ্ছে। লিভারের যখন ফাইব্রোসিস হয়, তখন লিভারের মধ্যে যে ব্লাড সিস্টেম যে ঢুকছে সেটা আটকে যায়। আটকে যায় বলতে সেটা আমরা বলি পোর্টাল ভেইন একটা থাকে, পোর্টাল ভেইনে লিভারে আপনার ব্লাড নিয়ে যায়। যখন লিভার স্টিফ হয়ে যায়, ফাইব্রোসিস হলে লিভার স্টিফ হয়ে যায়, তখন ব্লাডটা ফ্রি ফ্লো থাকে না। ফ্রি ফ্লো যখন থাকে না, তখন কি হয়, পেছনে অবভিয়াসলি সেগুলো ব্লাড ইয়েগুলো ফুলে যায়, সেগুলো ফেটে তখন ইন্টেস্টাইনের মধ্যে ব্লিডিং হয়। তখন এক্সেসিভ হেমাটোমেসিস বা রক্তবমি নিয়ে এলো। অনেক পেশেন্ট দেখবেন লিভার ডিজিজ হয়েছে, হঠাৎ করে রক্তবমি হয়ে পেশেন্ট কি বলে অজ্ঞান হয়ে গেল। হাসপাতালে অনেক পেশেন্ট আসছে এরকম, বা পায়খানার সাথে অনেক রক্ত ইয়ে করছে, পাস করছেন। তো দিজ আর অল অ্যাকচুয়ালি ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ। হঠাৎ করে কাউকে চিনতে পারছেন না, খুব বেশি ঘুমোচ্ছেন, আমরা বলি হ্যাপাটিক এনকেফেলোপ্যাথি। এই যে বডি থেকে যে টক্সিন বের করার যে কাজটা লিভারের, সেই কাজটা তখন হচ্ছে না। তখন সেই টক্সিনস গুলো জমে 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 সেই ব্রেনের উপর এফেক্ট হয়। তখন পেশেন্টের গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 এই শুরু হয়ে যায়, হ্যাপাটিক এনকেফেলোপ্যাথি। মাল্টি অর্গান ডিসফাংশন শুরু হয়ে যায়। লিভারের উপর থেকে প্রবলেমের থেকে কিডনির উপর প্রবলেম শুরু আসে। তখন কিডনির ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, কিডনি কাজ করছে না ঠিক করে, বুকের উপর প্রবলেম আসছে, রেসপিরেটরি প্রবলেম শুরু হয়ে যাবে। তো দিজ আর অল অ্যাকচুয়ালি ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ। Asks how to manage it. Initially it cannot be reverted. আচ্ছা, কারণ আমি বললাম যে 40% এর থেকে তখন কমে গেছে, হার্ডলি 10% বা 20% কাজ করছে। তখন কি হয়, শুধু কমপ্লিকেশন গুলো ম্যানেজ হয়। কি বলে আপনার পেটে জল জমছে, অ্যাসাইটিস হচ্ছে, সেটার জন্য আমরা উই ক্যানট প্রিভেন্ট ইট, উই জাস্ট ট্রিট ইট বাই ডায়াবেটিক দিয়ে আমরা একটুখানি পেচ্ছাবের ওষুধ দিয়ে আমরা একটুখানি জল কম করলাম, ফ্লুইড রেস্ট্রিক্ট করলাম, আমরা নুন কম খেতে বললাম, সোডিয়াম ক্লোরাইড কম খেতে বললাম, যেটা আমরা নুন খাচ্ছি, বা কিছু আমরা পেচ্ছাপের ওষুধ দিয়ে দিচ্ছি যাতে বেরিয়ে যায়। আমরা এক্সট্রা প্রোটিন দিচ্ছি বাইরের থেকে সিনথেসিস করে, অ্যালবুমিন দিচ্ছি, সো দ্যাট যাতে পেটে যাতে জল না জমে। বাট দিজ আর অল ফর টেম্পোরারি মেজারমেন্ট, টেম্পোরারি হেল্প আউটের জন্য। সেটা কিন্তু ফাইনালি মানে আপনাকে মানে কোনো হেল্প করছে না। কমপ্লিকেশন যে হচ্ছে সেটা, এই যে প্রবলেমস গুলো রয়েছে সেগুলো লং টার্মে সমাধান নয়। লং টার্মে সমাধান তখনই হবে যখন আপনি লিভার প্রতিস্থাপন করছেন। সেই লিভার প্রতিস্থাপনের আমাদের দেশে এখন খুব ভালোভাবেই হচ্ছে। অ্যান্ড ইন আর্লি স্টেজেস মানে ধরুন লিভার সিরোসিসের আমরা গ্রেড A, গ্রেড B, গ্রেড C ধরি। গ্রেড C থেকে গ্রেড এর success rate is very very high. It is about 95%, মানে 100 জনের মধ্যে 95 এখানে কি একদম সুস্থ স্বাভাবিক একদম আগের মতো একদম সুস্থ স্বাভাবিক হয়ে 20 up till 20 years the patient can lead a normal life with obviously some medication. আমরা মেডিকেশন দিই, বাট গ্রাজুয়ালি ইট অলসো কামস ডাউন, মানে ওটা আস্তে আস্তে ওষুধের মাত্রাটাও কমে আসে। ইমিউনোসাপ্রেশনস দিতে হয়, যে নতুন আমরা লিভার লাগাচ্ছি, লিভার প্রতিস্থাপন করছি, অন্য কারোর লিভার তো যাচ্ছে শরীরে। তো বডির একটা নর্মাল একটা ইয়ে থাকে যে বাইরের কোনো কিছু জিনিস আপনাকে অ্যালাউ করবো না। তো সেটা বডির সেই ইমিউন সিস্টেমটাকে ডাউন করার জন্য আমরা বাইরে থেকে কিছু ওষুধ দিয়ে থাকি, সো দ্যাট ওই লিভারটাকে, নতুন লিভারটাকে রিজেক্ট যাতে না করে। তো সেটার জন্য আমাদের ওষুধ দিতে হয়। তো যখন ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ আসে, তখন আলটিমেট অ্যান্সার ইজ লিভার ট্রান্সপ্লান্ট। এখানে আমার একটা প্রশ্ন আছে। ধরুন একজনের লিভার এরকম পজিশনে গেল যে তার ট্রান্সপ্লান্টের প্রয়োজন এসে পড়লো, বা আপনারা পরামর্শ দিলেন, তো উনি তো কারো না কারো থেকে লিভারটা নিতে হবে বা ব্যবস্থা করতে হবে, তো আরেকজন কেন দেবেন? তার কি কোনো ক্ষতি হবে? সেই বিষয়টা যদি একটু পরিষ্কার ধারণাটা থাকে, তাহলে হয়তো যিনি ডোনেট করবেন তিনিও হয়তো নিঃসন্দেহে ডোনেট করতে পারেন, বা এই অ্যাওয়ারনেসটা যদি আমাদের মধ্যে থাকে, সেই ব্যাপারে আপনি কি বলবেন? লিভার প্রতিস্থাপন দু রকমের হয়। আচ্ছা, একটা হচ্ছে লিভিং রিলেটেড লিভার ট্রান্সপ্লান্ট, মানে হচ্ছে যে লিভিং যে একজন আছেন, যে ওনার রিলেটিভ হোক বা জানা পরিচিত হোক, উনি ওনার বডির অর্ধেক লিভার দিচ্ছেন। আরেকটা হচ্ছে ডিজিজ ডোনার লিভার ট্রান্সপ্লান্টেশন, যে হয়তো যে কোনো একজন
মারা গেছেন বাই অ্যাক্সিডেন্টে বা কোনো ইয়েতে, ইয়াং ইন্ডিভিজুয়াল, ওনার কনসেন্টে, বাড়ির লোকের কনসেন্টে ওনার লিভার উনি দান করেছেন, ডোনেট করেছেন, সেই লিভারটাকে আমরা প্রতিস্থাপন করছি ফরে মানে লিভার সিরোটিক পেশেন্ট। তো এখন কথা হচ্ছে যে হু আর অ্যাকচুয়ালি এলিজিবল টু ডোনেট। আমরা বলি যে 18 to 50 বা 55 আপ টিল 55 ইয়ার্স যে কোনো লোক লিভার দিতে পারেন, প্রোভাইডেড হি ইজ ফিট ফর। আপনারা যা মেজারমেন্ট থাকবে সেটাতে পাস হতে হবে। হ্যাঁ, সেই কারণ আমরা সবার লিভারকে আমরা নিতে পারি না। যে ইন্ডিভিজুয়ালের খুব ফ্যাটি লিভার রয়েছে, যার অলরেডি স্টেটোপ্যারাইটিস হয়ে আছে, তো হি ইজ নট ফিট টু ডোনেট, কারণ অলরেডি ওনার লিভার ডিজিজড। তারপর অনেক রয়েছে যে যাদের ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিসে অলরেডি বাইরে থেকে না দেখলেও বা লিভার ফাংশন টেস্ট নর্মাল হলেও অনেক সময় লিভার ফ্যাটি থাকে, তো সেটা আমরা অ্যাভয়েড করি। আর গভর্নমেন্টের সুপ্রিম কোর্টের মান্যতা অনুসারে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ ইজ এসেনশিয়াল। ফার্স্ট ডিগ্রি রিলেটিভ মানে হচ্ছে পেশেন্টের যে রিসিপিয়েন্ট, ওনার ওয়াইফ, বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, these are all first degree relative. They are the first person who can donate. তারপর যদি ওদের মধ্যে যদি প্রবাবল ডোনেশনের জন্য কেউ না থাকে, then the second degree relative comes. যেমন ভ্রাতুষ্পুত্র বা কি বলে কাকা, পিসি, মাসি, ওদের নাম সেকেন্ড ডিগ্রি রিলেটিভ চলে আসবে। এখন যারা দেবেন ওদের কোনো প্রবলেম হবে কিনা সেটাই বড় প্রশ্ন। সেটা কথা হচ্ছে যে লিভিং রিলেটেড ডোনেশনে কি হয়, আমরা হাফ অফ দ্য লিভার নিই। হাফ অফ দ্য লিভার ডিপেন্ডিং অন অ্যাকচুয়ালি কতটুকু দরকার আমাদের, ড্যামেজটা কতটুকু রয়েছে না ওইটা না আমরা যখন লিভার ট্রান্সপ্লান্ট করি রিসিপিয়েন্টে, আমরা সেটাকে বলি অর্থোটোপিক লিভার ট্রান্সপ্লান্ট। অর্থোটোপিক লিভার ট্রান্সপ্লান্ট আমরা কি করি, আমরা যে এখানে লিভার রয়েছে ওখান থেকে আমাদের পুরো লিভারটা সরিয়ে আনি, পুরো লিভারটা ওখান থেকে সরিয়ে নিয়ে এসে ওখানে আমরা নতুন লিভার বসাই। তো অর্থোটোপিক লিভার ট্রান্সপ্লান্টের এটাই হচ্ছে অ্যাডভান্টেজ যে ওইখানে পুরোনো লিভারটা সরিয়ে আসার ফলে ওখানে আমরা নতুন আলাদা করে নতুন করে জায়গা করতে হয় না, তো সেটা একটা কারণ রয়েছে। আর একটা হচ্ছে যে আমরা রাইট লোব, মানে লিভারের দুটো পার্ট রয়েছে, আমরা রাইট লোব নিই। রাইট লোব নিলে পরে কি হয় যে রিমেনিং পার্টটা থাকে ডোনেশনের, মানে ইন দ্য ডোনার, there should be at least 40% or more than 30 to 40% থাকা দরকার, বা তার উপরে থাকতে হবে, তার কমে যাতে না থাকে আর কি। তার কমে থাকলে পরে তখন ডোনেশনের প্রবলেম, ডোনারের প্রবলেম শুরু হয়। তখন কি হয়, যখন এতটুকু নিয়ে গেল, বাট দ্যাট 60% হ্যাজ টু বি এনাফ ফর দ্য রেসিপিয়েন্ট, যেটা আমরা নিচ্ছি, এটা আমরা প্রতিস্থাপন করে দিলাম। তখন দেখা গেছে উইদিন 4 উইকস ডোনারেরও আপনার যে 30% বা 35% বা 40% রয়েছে, দ্যাট অ্যাকচুয়ালি টেকস দ্য ফুল গ্রোন, সেটা রিজেনারেট হয়ে যায়, আচ্ছা, ফুল ভলিউম লিভার চলে আসে। অ্যাগেইন দ্য রিসিপিয়েন্ট অলসো, যেটা আমরা 60% দিয়েছি, সেটাও ফুল গ্রোন হয়ে যায়, বা সেটাও হাইপারট্রফি হয়, রিজেনারেট করে যায়। তো দ্যাট ইজ অ্যান অ্যাডভান্টেজ ফর লিভার। তার মানে এখানে মানে দুশ্চিন্তার কোনো কারণই নেই। আমরা যেটা ট্রান্সপ্লান্ট করি, আমরা we are very much concerned that donor should not be in any type of harm. আমরা সেই we have to be very much sure that ডোনারে যাতে কোনো প্রবলেম যাতে না, একজনকে সুস্থ করতে গিয়ে আরেকজনকে ক্ষতি করতে তো নিশ্চয়ই বের। তো আমরা মোটামুটি একদম শেষের দিকে এসেছি ডাক্তারবাবু, লিভার ভালো রাখার এবার উপায়টা একটু সংক্ষেপে জানতে চাই। লিভার ভালো রাখার উপায় হচ্ছে, যারা কি বলে এখন আমরা নতুন করে যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে যে অ্যাভয়েড sedentary lifestyle and take lots of fluids মানে যে কার্বোনেটেড ড্রিঙ্কস আপনি অ্যাভয়েড করবেন, অ্যালকোহল অ্যাভয়েড করবেন, তারপর চকলেট, মানে হাই এনার্জি যেগুলো রয়েছে, হাই ক্যালোরি যেগুলো রয়েছে সেগুলো অ্যাভয়েড করুন যতটুকু পারুন। তারপর গুড ফিজিক্যাল এক্সারসাইজ, একটা না একটা আপনি স্পোর্টস এর সাথে আপনি কানেক্টেড হন, and then actually these are all actually helps in to reduce your weight, that actually helps to reduce your fat in the liver, and ultimately helps your liver health. And also avoid
try to avoid this contacts from যেটা বললাম hepatitis B, hepatitis C, সেগুলো যাতে থাকে। অবভিয়াসলি যারা মানে বাই চান্স এগুলো পেয়ে গেছেন বা হয়ে গেছে, তো সেগুলো ট্রিটমেন্ট আছে। যারা হেপাটাইটিস বি তে এখন অবভিয়াসলি ইমিউনাইজেশন প্রোগ্রামে চলে এসেছে, তো দ্যাট অলসো মানে যাতে বি ইট এনশিওর ইট দ্যাট আপনি ইউ আর ভ্যাকসিনেটেড। অসংখ্য ধন্যবাদ ডাক্তার, দীর্ঘক্ষণ সময় দিয়েছেন এবং বিস্তারিত কিন্তু উনি আলোচনা করেছেন। আমরা অনেক কিছু শুনেছি, হতাশা নয়, আমাদের এগিয়ে যেতে হবে। যদি আমাদের নিয়ম করে চলতে হবে, ডাক্তার যে পরামর্শ দিয়েছেন সেই অনুযায়ী যদি আমরা চলি, তাহলে কিন্তু দীর্ঘদিন সুস্থ স্বাভাবিকভাবে বাঁচা যায়। আর যদি ট্রান্সপ্ল্যান্টের একটা কথা এসে সেখানে অনেকটা পরিষ্কার করে দিয়েছেন যে অবশ্যই তারা এই জায়গাটা চান না যে ডোনেট করেছেন তার কোনো ক্ষতি হোক। যদি প্রয়োজন হয় আমরা অবশ্যই এগিয়ে আসতে পারি এবং এটা একটা বিশাল বড় দান হবে একটা মানুষকে বাঁচানো, এবং একটা বার্তাও কিন্তু আমরা সমাজে দিতে পারি। ডাক্তারবাবু দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। পরবর্তী এপিসোডগুলিতে আপনার সান্নিধ্য আমরা চাইবো, আপনি আসুন এবং আমাদের দর্শকদের জন্য এইভাবে পরামর্শ দিন। আমি আরো একবার বলে রাখি, আজকে যে আমাদের বিষয়টা ছিল লিভারের সমস্যা কি এবং কেন, অতিথি ছিলেন ডাক্তার দীপঙ্কর শঙ্কর মিত্র, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, GI and HPV সার্জন। তিনি কিন্তু ভারতবর্ষের বিভিন্ন স্থানে কাজ করে এসেছেন এবং বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালে কর্মরত রয়েছেন। আরো একবার ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই এপিসোডটি আমরা এখানেই শেষ করছি। সকলকে নমস্কার। নমস্কার।